স্বরাষ্ট্রমন্ত্রী এবং বলা চলে রাজনীতিতে সবচেয়ে এই মুহূর্তে সরব মানুষ যিনি বিভিন্ন বিষয়ে, তিনি বলেছেন যে বাংলাদেশে আর চেতনা বিক্রির রাজনীতি চলবে না। শেখ হাসিনা চেতনা বিক্রির রাজনীতি করে তার ফলাফল কি হয়েছে সেটা সবাই দেখেছে। এবং তিনি মোটামুটি বলেছেন যে রাজনীতিতে যারা নতুন, উল্লেখ করেননি দলের নাম, কিন্তু আমার ধরনের এনসিপিকে ইঙ্গিত করে তিনি বলেছেন যে জুলাইয়ের চেতনা বিক্রি করেও রাজনীতি চলবে না। আপনার কি মনে হয়, মানে ৭১-এর চেতনা বিক্রির রাজনীতি বা এই ২ বছরের মাথায় জুলাইয়ের চেতনা বিক্রি, এত তাড়াতাড়ি কি আসলে এই চেতনা বিক্রির মতো একটা ইস্যু আসা দরকার ছিল? আসলে দেখেন, আমাদের শিশির যেটা কিছুক্ষণ আগে বলার চেষ্টা করেছেন যে ৩৬ জুলাই বা এই যে গণঅভ্যুত্থান ২০২৪ সালের এই গণঅভ্যুত্থান আমরা যারা সফল করেছি, এই কৃতিত্ব শুধুমাত্র এই ৩৬ দিনের আন্দোলনে যারা সক্রিয়ভাবে রাজপথে ছিলেন তাদেরও, এই বিষয়টা আসলে এমন না। ইতিহাস যখন আপনি বর্ণনা করবেন, সঠিক ইতিহাসটা তুলে ধরতে হবে। যেমন এটাকে যদিও আমরা ৩৬ জুলাই বলে থাকি, এই ৩৬ জুলাইয়ের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করতে আমাদের ১৫টি বছর লেগেছে। এই ১৫ বছরের যে লড়াই, সংগ্রাম, জুলুম, নির্যাতন, সবকিছুর সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে চূড়ান্তভাবে এই আন্দোলনটাকে সফল করেছি আমরা ২০২৪ সালের এই ৩৬ দিনের আন্দোলনের মধ্য দিয়ে। যেমন ধরেন ২০০৯ সালে যে পিলখানাতে নারকীয় হত্যাকাণ্ড হলো, পিলখানা হত্যাকাণ্ড যেটাকে বলে থাকি, আপনার কি মনে হয় না এই ২৪ সালের গণঅভ্যুত্থান হওয়ার পিছনে ওই ঘটনাটা অন্যতম একটা মাইল ফলক হিসাবে আমাদের সামনে কাজ করেছে? আপনার কি মনে হয় না ২০১৩ সালে শাপলা চত্বরে আওয়ামী লীগ যে গণহত্যা চালিয়েছিল আলিমুল আমাদের উপরে, এটাও একটা বড় অনুঘটক হিসাবে কাজ করেছে এই গণঅভ্যুত্থানে? তাহলে আপনি কি ওই ইভেন্টগুলোকে বাদ দেবেন? বাদ দেওয়ার তো কোনো সুযোগ নেই। হ্যাঁ, এই আন্দোলনে যারা সম্মুখ সারি থেকে সাহসের সাথে ভূমিকা রেখেছে তাদেরকে আমরা স্যালুট জানাই। কিন্তু আপনি যখন এই ২৪-এর আন্দোলনের ৩৬ দিনকে ধরেন যে একবারে লাইমলাইটে রেখে পিছনের প্রত্যেকটা ইভেন্টকে, ঘটনাকে ব্যাকফুটে পাঠিয়ে দেবেন, তখন কিন্তু ওই যে ইতিহাস কুক্ষিগত করার যে একটা প্রবণতা আমরা ৭১ পরবর্তী সময় থেকে পড়ে আসছি, সেটাকেই মিন করে আমরা কেন বলে আসছি, কেন বলার চেষ্টা করি যে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ কারা করেছিল? মহান মুক্তিযুদ্ধ করেছিল দেশের কৃষক, শ্রমিক, ছাত্র জনতা। আওয়ামী লীগের অনেক নেতা কিন্তু ওই সময় করে নাই। তারা ওই কলকাতা কিংবা ওই পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় গিয়ে হুক্কা টেনেছে, বিড়ি খেয়েছে, পান খেয়েছে, তারা কিন্তু আরাম এসেছিল। বাস্তবিক অর্থে আন্দোলনটা করেছে এদেশের আপামর জনগণ। কিন্তু ৭১ সালে দেশ স্বাধীন হওয়ার পরে আমরা দেখলাম ওই পালিয়ে যাওয়া নেতারা দেশে আসলেন, সবাই এখন দেশের এসে তারা মুক্তিযুদ্ধের হর্তাকর্তা হয়ে গেলেন। এই আন্দোলনকে তারা নিজেদের মতো কুক্ষিগত করে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে দাবি করার চেষ্টা করলেন। এই জন্যই কিন্তু আমরা এই ৫৪-৫৫ বছর ধরে বারবার বলে আসছি যে ৭১-এর চেতনা ব্যবসা। ঠিক একই কায়দায় ২৪ সালের এই গণঅভ্যুত্থান তো আমরা সবাই করেছি। এখন এই ২৪-এর গণঅভ্যুত্থানের পরেও যদি আপনারা এই ২৪-কে একক মালিকানা বা এই পুরো কৃতিত্ব আমাদের, আমরা এই সব ইত্যাদি এরকম মনোভাব পোষণ করেন, তখন কিন্তু বলতেই হয় যে আপনারা ওই ৭১-এর মতো আওয়ামী লীগী কায়দায় এই চেতনা ব্যবসা শুরু করেছেন এবং এই চেতনাকে নিজেদের মধ্যে কুক্ষিগত করার চেষ্টা করেছেন। শিশির একটা কথা বললেন, ধরেন আমি বিএনপিকে এখানে অসম্মান করব না, আবার মহিমান্বিত করতে চাই না। ইতিহাসে যার যতটুকু অবদান সেটা অবশ্যই দিতে হবে, স্বীকার করতে হবে। যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে বা তার আগে শেখ মুজিবুরের কিন্তু এদেশের যতটুকুই হোক অবদান আছে, কিন্তু আওয়ামী লীগ পুরো অবদানটা শেখ মুজিবকে কেন্দ্র করে ফেলায় কিন্তু এত ধরেন যে আলোচনা, সমালোচনা ইত্যাদি। আপনি যদি একবারেই বলেন যে শেখ মুজিবের নামটা কেটে দিয়ে বাংলাদেশের ইতিহাস রচনা করতে চান, এটাও কিন্তু সম্ভব হবে না। আবার যদি মনে করেন শেখ মুজিবই বাংলাদেশ, এটাও সত্য নয়। তো সুতরাং আপনাকে সঠিক ইতিহাসটা তুলে ধরতে হবে। ঠিক এনসিপির আমাদের এই শিশির যেটা বললেন যে অমুক দলের বড় নেতার কোনো সন্তান শহীদ হয় নাই। আরে ভাই, চাইলে কি শহীদ হয়ে যায়? শহীদ তো আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ যাকে কবুল করে সে শহীদ হয়। কারণ আমি যদি বলি আপনারা যে দলের সাথে জোট করেছেন ওই দলের বড় নেতাদের কয়জন সন্তান শহীদ হয়েছে আপনি বলেন তো? আপনারা যে জোট বা ঐক্যের সাথে আছেন, এখন ধরেন জামাত ইসলাম এখন লিড দিচ্ছে অপোজিশনে, জামাতের আমিরের সন্তান শহীদ হয়েছে, সেক্রেটারির সন্তান না, বলেন আপনি? এক্সাম্পল বলছি আর কি, হয় নাই। তার মানে শহীদ কোন দলের কতজন, এটা আসলে খাতা কলমে ওভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি না। এটা আল্লাহর পক্ষ থেকে, আল্লাহ যাকে কবুল করেন সে দেশের জন্য শহীদ হন। কিন্তু আন্দোলনে আপনি যখন পুরো কৃতিত্ব এককভাবে এটাকে মনে করেন যে নিজেদের মালিকানা করার চেষ্টা করবেন, তখনই কিন্তু এই প্রশ্নগুলো উত্থাপিত হবে। তো আমরা একটু খোলাসা করি, আপনারা দুজন তরুণ আলোচক, স্পষ্টভাষী, আপনি কি কোনোভাবে এটা মনে করেন যে এনসিপি আসলে বিএনপির কিংবা এই গণতান্ত্রিক আন্দোলনে যারাই ছিল তাদের ক্রেডিটকে কোনোভাবে ছোট করতে চায়? তাদের কথায়, তাদের আচরণে, তাদের কার্যক্রমে কখন এটা মনে হয় কিনা? হলে আপনি স্পষ্ট সেটা বলতে পারেন। তো ধরেন যে তাদের কার্যক্রমে অবশ্যই আপনি নিজেও প্রমাণ পাবেন। যেমন ধরেন এই ২০২৪ সালের যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক বীজ যদি আমরা বলি, আনুষ্ঠানিক বীজ প্রেক্ষাপট তো ১৫-১৬ বছরে আমরা তৈরি করেছি। এই গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক বীজটা কিন্তু বপন হয়েছিল ২০১৮ সালের ঐতিহাসিক কোটা সংস্কার
আন্দোলনের মধ্য দিয়ে, এবং এই আন্দোলনটা আমরা একসাথে করেছি তারা সহ, সে আমাদের সাথে এই আন্দোলন একসাথে আমরা মুভ করে কোটা সংস্কার আন্দোলনটা করেছি। তার মানে এই কোটা সংস্কার থেকে কিন্তু রাষ্ট্র সংস্কার এবং গণঅভ্যুত্থান হয়েছে, এটা সেও অস্বীকার করবে না। ভেরি ইন্টারেস্টিং, দেখেন ইন্টারিম সরকার যখন একটা ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নিলেন, তারা একটা খসড়া ঘোষণাপত্র তৈরি করলেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের কাছে মতামতের জন্য সেটা পাঠালেন। সেই ঘোষণাপত্র আমাদের কাছে আসলো, আমরা সেটা পড়ে দেখলাম, পরে আমরা দেখলাম যে সেখানে 2018 সালের কোটা আন্দোলনকে স্থান দেওয়া হয় নাই। আমরা তখন এই মতামত তুলে ধরে ইন্টারিম সরকারের কাছে একটা আবেদন পাঠালাম যে একটা লাইন হলেও 2018 সালের কোটা আন্দোলনটাকে এই ঘোষণাপত্রে যাতে অন্তর্ভুক্ত করা হয় নাই। পরবর্তীতে আমরা ইন্টারিম সরকারের কয়েকজনকে জিজ্ঞেস করলাম যারা এই প্রক্রিয়ার সাথে জড়িত, যে ভাই এটা কি হলো, যে আন্দোলনকে কেন্দ্র করে এই গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক বীজ রচিত হয়েছিল, আপনারা সেই মুভমেন্টকে জায়গা দিলেন না, কিভাবে সম্ভব? তখন তারা বলল যে আমাদের ছাত্র উপদেষ্টারা এটা করতে দেয় নাই। মানে আমরা রীতিমতো হতবাক। তারাও ছিল। তারা মনে করে যে কোটা আন্দোলন নামটা আসলেই এখানে গণ অধিকার লাইমলাইটে চলে আসবে, কোটা আন্দোলন সামনে আসলেই গণ অধিকারকে মিন করা হবে। যেহেতু গণ অধিকারের আমরা যারা শীর্ষ নেতা বা এই দলটা তৈরি করেছি, আমরা কোটা আন্দোলনের একেবারে শুরু থেকেই এই আন্দোলনের অঙ্গাঙ্গিভাবে আমরা সামনে ছিলাম, ফ্রন্ট লাইন লিডার ছিলাম। সুতরাং কোটা আন্দোলন মানেই আমরা, মানে এই জিনিসটা ওরা মনে করে থাকে, মানে একটা হীনমন্যতা। সেই হীনমন্যতার জায়গা থেকে এই কোটা সংস্কার আন্দোলনটাকে আনুষ্ঠানিক ঘোষণাপত্রে তারা কিন্তু জায়গা দেয় না। তাহলে এখান থেকে কি বুঝলেন? যে তারা অবশ্যই এটাকে একটা নিজেদের চেতনার ব্যবসায়িক হাতিয়ার হিসেবে তারা এটাকে কাজে লাগিয়েছে, ব্যবহার করেছে তাদের রাজনৈতিক অশুভ ফায়দা হাসিলের জন্য। তারা সত্যিকার অর্থে উদার মানসিকতার হইতেন, আমি শেষ করি, তারা যদি সত্যিকার অর্থে উদার মানসিকতার মনা হইতেন যে না আমরা সকলকে ধারণ করে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করবো, আমরা একটি নতুন ধারা রাজনীতি বিনির্মাণ করব, তারা কিন্তু আসলে এই আপনার সংকীর্ণ মানসিকতা ওখানে পোষণ করতেন না।